স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে সিবিএসসি ক্লাস 10 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাহিত্য সঞ্চয়নের যে 4টে গল্প আছে সেই গল্পের একটা ওয়ান শট ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই গল্পগুলোর থেকে আজকে আমি এই ভিডিওতে যে বিষয়গুলো রাখছি সেগুলো হচ্ছে প্রত্যেকটা গল্পের সম্পূর্ণ মূল বিষয়, গল্পের প্রধান চরিত্রগুলোর ক্যারেক্টারিস্টিক্স এবং সেই সাথে এই প্রত্যেকটা গল্প থেকে কি ধরনের প্রশ্ন, কত নম্বরের প্রশ্ন তোমাদের আসতে চলেছে, কোন কোন লাইন তুলে প্রশ্ন হতে পারে, সেই সমস্ত বিষয়ের একটা সম্পূর্ণ ধারণা নিয়ে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমে একবার জেনে নাও তোমাদের কি গল্প আছে। আছে সুবোধ ঘোষ রচিত ছোট গল্প বহুরূপী, আছে পান্নালাল প্যাটেল রচিত অদল বদল, আছে বনফুল রচিত গল্প আলোবাবু এবং আশাপূর্ণা দেবী রচিত ছোট গল্প জ্ঞানচক্ষু। আজকে আমরা প্রথমেই সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পটা নিয়ে আলোচনা করব। যে 4টে গল্পের নাম বললাম তার মধ্যে এই গল্পটা কিন্তু সর্বাপেক্ষা বেশি দার্শনিক বোধ সম্পন্ন। কাজেই এই গল্পটা কিন্তু তোমাদের অত্যন্ত ভালোভাবে মন দিয়ে শুনতে হবে। যদিও আমাদের আলোবাবু দার্শনিক বোধের ওপর দাঁড়িয়ে আছে, কিন্তু বহুরূপীর বোধ অন্যরকম, আলোবাবুর বোধটা অন্যরকম। যাই হোক, এই গল্পের বহুরূপী গল্পের যে প্রধান চরিত্র হরিদা, সেই হরিদা একদম সাদামাটা সাধারণ জীবনে বিশ্বাসী। ঘড়ি ধরে সময়ে সে পেরে ওঠে না, বরং তার পছন্দ নয় বললেই চলে। আমাদের জীবনটা একটা নাটকের মতো, আমরা সেখানে এক একজন এক একটা চরিত্র অভিনয় করি, কিন্তু এই হরিদা চায় প্রত্যেকটা চরিত্রে নিজেকে গড়ে তুলতে, প্রত্যেকটা চরিত্রের স্বাদ আস্বাদন করতে, এবং ঠিক সেই কারণেই তিনি বহুরূপী জীবনটা বেছে নিয়েছেন। এবং হরিদা সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন বহুরূপী সেজে, বিভিন্ন সাজে সেজে বেরোয় এবং রোজগার করে। তার রোজগার সপ্তাহে বলতে গেলে 2 থেকে 3 টাকা, কিন্তু তাতেই সে খুশি। কারোর থেকে 1 আনা, কারোর থেকে 2 আনা, কারোর থেকে 3 আনা পায়, কিন্তু তাতেও তার কোনো সমস্যা নেই। জীবনের সামান্য বেঁচে থাকার জন্য যেটুকু খাদ্য তার প্রয়োজন সেটুকুতেই সে খুশি। জীবনের যে অমূল্য দার্শনিক বোধ, সেই বোধটা কিভাবে তিনি প্রচার করেছেন সে কথায় আমরা পরে আসছি, এবং সেই দার্শনিক বোধের যে মূল সত্য সেটাতেও আমরা পরে আসছি। যে বিষয়গুলো মনে রাখবে তার আগে বলি, গল্পের থেকে প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যে কোনো লাইন তুলেই প্রশ্ন হতে পারে। তবুও আমি খুব ইম্পর্টেন্ট লাইন এখানে আলোচনা করব। আর যে কোনো ধরনের অবজেক্টিভ এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এক্সামে, কাজেই গল্পটা ভালোভাবে জানা থাকা খুব প্রয়োজন। যারা আজকে আমার ভিডিও শুনছো তারাও কিন্তু খুব মন দিয়ে শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রত্যেকটা বিষয় কিন্তু আমি পজিটিভলি টাচ করে যাব। এবার বলি, এই হরিদা নানান রকম সাজ সাজেন। কী ধরনের সাজ সাজেন? কখনো পাগল, কখনো বাইজি, কখনো পুলিশ, কখনো বা বাউল, কখনো কাপালিক, আবার কখনো কাবুলিওয়ালা। মানুষের মনোরঞ্জন করাই তার কাজ। আর বহুরূপী শব্দের অর্থই হলো বিভিন্ন সামান্য পয়সার বিনিময়ে মানুষকে আনন্দ দেওয়া, বিভিন্ন রকম সাজে মানুষকে আনন্দ দেওয়া। তার সেই রকমই একটা কাজ বেছে নিয়েছে বহুরূপী হরিদা। হরিদার বহুরূপী সাজের কয়েকটা ঘটনা আমাদের গল্পে উল্লেখ করা হয়েছে। আমরা প্রথমেই দেখেছি চকের বাস স্ট্যান্ডে হরিদা কোনো একদিন পাগল সেজে এসেছিল। তখন তার কীরকম চেহারা ছিল? মুখ দিয়ে লালা ঝরছিল, চোখ ছিল কটকটে লাল, কোমরে একটা ছেঁড়া কম্বল জড়িয়ে, গলায় টিনের কৌটোর মালা বেঁধে সে একটা থানের চুড়ে বাসযাত্রীদের দিকে একদম তেড়ে যাচ্ছিল মারতে। আর এই ভয়াবহতা সৃষ্টি হওয়ার ফলে ওখানে একটা রই রই কাণ্ড, ভয়ের আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল, আর সেখানে একটা সাংঘাতিক চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত বাস ড্রাইভার যখন ব্যাপারটার মধ্যে, কাশীনাথ বাস ড্রাইভারের নাম, সে যখন বলে আচ্ছা আচ্ছা হরি খুব হয়েছে এবার থামো, তখন মানুষ বুঝতে পারে যে এটা একটা বহুরূপী, আসলে কিছু নয়। কেউ বিরক্ত হয়, কেউ আনন্দ পায়, এই হচ্ছে একটা ঘটনা। আরেকটা ঘটনা আমরা পেয়েছি যে একদম ভর সন্ধেবেলা জ্যোৎস্না রাতে খোলা শহরের পথের ওপর দিয়ে সে বাইজি সাজে, খুব সুন্দরী বাইজির সাজে হেঁটে যাচ্ছে। পায়ে রয়েছে নূপুর, ঝুমঝুম করে শব্দ হচ্ছে, এ তাকাচ্ছে ও তাকাচ্ছে। যাই হোক, এরপরে দেখা যায় দোকানিদের কাছে ফুলের সাজি এগিয়ে দিয়ে হরিদা 1 আনা 2 আনা করে পয়সা তুলছে। দোকানদারের মুখের থেকেই বেরিয়ে আসে হরি, সবাই বুঝতে পারে যে এটা আসলে সেই হরিদা, আসলে সত্য কোনো বাইজি নয়। এরপরে আরেকটা ঘটনাও আমরা দেখতে পাই। এই বাইজি সাজে কিন্তু হরিদা সর্বাপেক্ষা বেশি রোজগার করেছিল।
8 টাকা 10 আনা একটা দিনেই। আর অন্য সময় মোটামুটিভাবে 1 আনা 2 আনা করে পেয়ে 2 থেকে 3 টাকা সে রোজগার করে। আচ্ছা, এরপরে আরেকদিন আমরা তাকে দেখলাম পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে এসে দাঁড়িয়েছিল। 4টে স্কুল পড়ুয়া ছেলেকে সে ধরেও ছিল ওই বাগান থেকে। এরপর কিন্তু সেই স্কুলের মাস্টারমশাইকে এসে তার কাছে ক্ষমা চাইতে হয়। শুধুমাত্র ক্ষমা চাইলে যে ছেলেদের ছেড়ে দেয় তা কিন্তু না, সেখান থেকে 8 আনা ঘুষ নিয়েছিল হরিদা সেই মাস্টারমশাইয়ের কাছ থেকে। পরদিন অবশ্য মাস্টারমশাই ব্যাপারটা জানতে পেরে একেবারেই বিরক্ত হননি, বরং তিনি খুশি হয়েছিলেন হরিদার ওই রকম একটা সাজে তিনি কিছুতেই তাকে ধরতে পারেননি বলে। যাই হোক, এই হচ্ছে হরিদা। তা এই হরিদার বাড়িতে আড্ডা বসতো, রীতিমতো প্রতিদিনই আড্ডা বসতো। হরিদা হচ্ছে সেই শহরের সর্বাপেক্ষা সরু গলির একেবারে ছোট্ট একটা ঘরে থাকতো এবং তার একটা উনুনে কখনো হাঁড়ি বসতো, কখনো হাঁড়িতে জল ফুটে যেত, চাল দেওয়া হতো না। এইভাবে তার জীবন চলতো, কারণ সে সর্বাপেক্ষা 2 থেকে 3 টাকা রোজগার করে, তাতে সমস্ত সপ্তাহে কখনো কখনো চলে না। সেই কারণে মাঝে মাঝে তার হাঁড়ির জলে শুধুমাত্র জলই ফুটেছে, চাল দেওয়া হয়নি। তা যাই হোক, এখানে 3জনে মিলে আরও 3জন আসতো, সেখানে তাদের মধ্যে একজন গল্পকথক, আর একজন ভবতোষ, একজন অনাদি, আর হচ্ছে এই হরিদা। এই 4জনে গল্পগুজব চলতো। কিন্তু হরিদা এত দরিদ্র ছিল যে চায়ের সংস্থান করা তার পক্ষে সম্ভব হতো না। সেই কারণে যে ভবতোষ, অনাদি এবং গল্পকথক তারা চা, চিনি, দুধ সমস্তটাই নিয়ে আসতো। হরিদা তার উনুনে জল ফুটিয়ে চা তৈরি করে তাদের পরিবেশন করতেন মাত্র। তা যাই হোক, এই ভবতোষ, অনাদি এবং গল্পকথকের কাছ থেকে হরিদা জানতে পারে তাদের যে শহর, সেই শহরের সর্বাপেক্ষা ধনী জগদীশবাবু, সেই জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসীর আগমন হয়েছিল। সেই সন্ন্যাসী অবশ্য সেই সময় আর নেই যখন জগদীশবাবুর গল্পটা হরিদা শুনছে। সেই সন্ন্যাসী চলে গেছে, সে কিনা হিমালয়ের গহ্বরে থাকে। সেখান থেকে সম্পূর্ণ পায়ে হেঁটে জগদীশবাবুর বাড়িতে এসেছিল। জগদীশবাবুর বাড়িতে 7 দিন ধরে ওই সন্ন্যাসী ছিল। জগদীশবাবু তাকে সোনার বোল লাগানো পায়ের খড়ম তৈরি করে দিয়েছে। তার পায়ের ধুলো সহজে পাওয়া যায় না, জগদীশবাবু কত কষ্ট করে খড়ম পরাতে গিয়েই ওই পায়ের ধুলো পেয়েছে। এ কথা কারা বলেছে না, ভবত, সনাদি, এরা বহুরূপী এই হরিদাকে বলেছে। এবং আরও বলেছে যে যাওয়ার সময় তাকে 100 টাকার একটা নোট ওই জগদীশবাবু দিয়েছে। এ কথা যখন হরিদা শোনে তখন হঠাৎ করে তার মাথার মধ্যে একটা বিশেষ কল্পনা এসে যায় এবং মনে মনে সে একটা সিদ্ধান্ত নেয়। সে বলে এই হরিদার মানে এই জগদীশবাবুর কাছ থেকে বিশেষ করে মোটা টাকা তাকে আদায় করতে হবে, কারণ এভাবে সে যা রোজগার করে তাদের তো চলে না। এরকম একটা স্থির করে এবং বলে ঠিক আছে, আজকে সন্ধেবেলায় তোমরা সবাই যেও, আমি ওখানে থাকবো। এই বলে হরিদা একটা নির্দিষ্ট প্ল্যান নিজের মধ্যে তৈরি করতে থাকে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, জগদীশবাবুর কিন্তু একটা ডেসক্রিপশন, তাকে কেমন দেখতে সেটাও তোমাদের গল্পে আছে, সেটা কখনো ভুলবে না। মাথার চুল ও দাড়ি সম্পূর্ণ সাদা, সম্পূর্ণ সৌম্য শান্ত এক চেহারা এবং জ্ঞানী প্রকৃতির মানুষ হচ্ছেন এই জগদীশবাবু। কাজে জগদীশবাবুর কোনো নেগেটিভ দিক কিন্তু এখানে খুব একটা দেখানো হয়নি, শুধুমাত্র একটা কথা বলা হয়েছে, জগদীশবাবু অত্যন্ত কৃপণ। সেই জগদীশবাবু কিন্তু সন্ন্যাসীকে অত কিছু দিয়েছেন, অর্থাৎ জগদীশবাবুর ধর্মের প্রতি বিশেষ একটা বিশ্বাস বা ভক্তি ছিল। তা যাই হোক, সন্ধেবেলা সেই সন্ধেটা কিন্তু একদম অন্যরকম ছিল। চাঁদের আলোয় চারদিক যেন ঝলমল করছিল। আর সেই সময় ভবতোষ, অনাদি ওই স্পোর্টসের চাঁদা তোলার জন্য জগদীশবাবুর গল্পকথক জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হয়েছে। জগদীশবাবু বারান্দায় চেয়ারে বসে আছেন, একেবারে সুন্দর ফুরফুর করে হাওয়া বইছে, একটা সুন্দর প্রকৃতি। সেই প্রাকৃতিক পরিবেশে হঠাৎ আবির্ভাব হলো একটা মানুষের। সেই মানুষটি সম্পূর্ণ আদুর গা, খালি গা, শুধুমাত্র একটা উত্তরীয় গায়ে জড়ানো আছে, আর কোমরে খুব ছোট মাপের একটা সাদা থান পরা আছে, সম্পূর্ণ খালি পা, চুল সাদা উড়ছে ওপরের দিকে, আর চোখে মুখে একটা শান্ত সৌম্য মূর্তি, মানে একটা অন্যরকম দৃষ্টি, বিশেষ একটা দৃষ্টি তার চোখে, এবং মুখের মধ্যেও যেন একটা শান্ত স্নিগ্ধ ভাব লক্ষ্য করা গেল। তার চোখ থেকে যেন একটা বিশেষ জ্যোতি বের হচ্ছিল। যাই হোক, তাকে দেখে প্রথমেই কিন্তু এই ভবতোষরা অবাক হয়ে গিয়েছে, তাদের মনে হয়েছে এটা কিছুতেই হরিদা হতে পারে না। এরপরে দেখা গেছে মানুষটা আস্তে আস্তে এগিয়ে আসে, জগদীশবাবু চেয়ারে বসে থাকেন। তিনি যখন এগিয়ে আসছেন না, তাকে ওখান থেকেই মানে আসার জন্য বলা হয়,
তখন ওই ব্যক্তি মানে ওই যে আসছিলেন বিশেষ বেশে, তিনি বললেন আপনি কি ভগবানের থেকেও বড়? তখন জগদীশবাবু অবাক হয়ে বলেছেন কেন? তখন বলেছেন না, আপনি ওখান থেকে উঠতে পারছেন না, আপনি তাহলে বোধহয় 7 লক্ষ টাকার অহংকারে একেবারে ভগবানের থেকে বড় হয়ে গেছেন। এই কথা শুনে জগদীশবাবু অত্যন্ত লজ্জিত হয়ে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে এগিয়ে এসেছেন। তা এরপরে ওই ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে জানা যায় তার নাম বিরাগী। তার মধ্যে রাগের কোনো লক্ষণ নেই, অনেক আগের কথা হয়তো কোনো দিন ছিল, যাই হোক এখন তার মধ্যে কোনো রাগ নেই, অর্থাৎ রাগ রিপু যাকে বলে সেই রিপু তার মধ্যে নেই, এটা এসে বলেছে। তিনি চাইলেন কি না এক গ্লাস ঠান্ডা জল। জগদীশবাবু তাকে ঠান্ডা জল খাওয়ানোর পর বললেন, তিনি বললেন যে পরম সুখ কাকে বলে জানেন? আসলে সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া, সুখের বন্ধন থেকে সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে পরম সুখ বলে। আর এখানে জীবনের পরম উপলব্ধি, এই পরম উপলব্ধিটা ওই ব্যক্তির ছিল, তিনি সে কথা বলেছেন। এরপরে জগদীশবাবু তাকে বলেছেন যে তিনি কি চান, তিনি যদি কিছু চান বিশেষ কিছু তিনি দেবেন। কিন্তু ওই ব্যক্তি বলে যে আমি কি চাইবো, এই আমার তো কিচ্ছু চাওয়ার নেই, আপনার থেকে মানে আমি যার কাছে পড়ে আছি তার কাছে সে আপনার থেকে অনেক বড়, সে আপনার মানে আপনার সমকক্ষ বা আপনার থেকে ছোট নয়, তার কাছ থেকে আমি সব কিছু পেতে পারি, তাহলে আপনার কাছে আমি কি চাইবো, এরকম একটা কথা বলে। এরপরে যখন জগদীশবাবু বলেন যে আপনি আমার বাড়িতে দুদিন থেকে যান, তখন ভদ্রলোক বলেন যে সমগ্র পৃথিবীর এত বড় মাটি, সেই মাটি থাকতে আমি আপনার বাড়িতে থেকে যাব কেন? এতেও জগদীশবাবু একটু দুঃখিত হন, তিনি বলেন তাহলে আপনি দাঁড়ান, আপনার জন্য কিছু দিই বলে তিনি 101 টাকা তাকে দিতে চান, যে দিয়ে বলেন যে তীর্থ ভ্রমণের জন্য আপনার কাজে লাগবে, কিন্তু সেই ব্যক্তি সেই টাকাও ফিরিয়ে দেন। তিনি বলেন আমার বুকেই তো সমস্ত তীর্থ, তাহলে আমি শুধু শুধু তীর্থ ভ্রমণ করতে যাব কেন? তখন জগদীশবাবু একেবারে দুঃখে মূর্ছিত হয়ে পড়েন, ও তার একেবারে ভেতর থেকে যেন ছলছলিয়ে ওঠে তার সমস্ত বেদনা। তখন তিনি বলেন তাহলে যাওয়ার আগে আমাকে কিছু উপদেশ দিয়ে যান। তখন সেই ব্যক্তি তাকে কিছু উপদেশ, একটি বিশেষ উপদেশ দিয়ে যায়, আর সেটাই হচ্ছে সমগ্র গল্পের একটা মূল দার্শনিক সত্য। কি বললেন? তিনি বললেন ধন জন যৌবন কিছুই নয়, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা সুন্দর সুন্দর বঞ্চনা। আসলে আমরা প্রত্যেকেই জানি আমাদের ধন সম্পত্তি, আমাদের যৌবন, রূপ রং, সমস্ত রূপ রং, অথবা আমাদের যে লোক বল, আমাদের আত্মীয় স্বজন, পরম প্রিয় কাছের মানুষ, এরা কেউ কিন্তু কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়, সব কিছুই একদিন না একদিন শেষ হয়ে যাবে। কাজে এই সমস্ত কিছুকে যতই আমরা আঁকড়ে ধরি, যতই আমরা ভালোবাসি, এরা যেহেতু আমাদের ছেড়ে যাবে, তার কাজে এরা এক একটা বঞ্চনা, আর যেহেতু এরা প্রচুরভাবে আমাদের ভালোবাসার সামগ্রী, তাই এরা সুন্দর, তাই এগুলো সুন্দর সুন্দর বঞ্চনা। এই সমস্ত মনের আকাঙ্ক্ষা নিয়ে জগদীশবাবুকে তিনি বললেন যে মন প্রাণের আকাঙ্ক্ষা নিয়ে একজনের আপন হবার চেষ্টা করলে মানে বরং চেষ্টা করুন সেই মানুষটার তার আপন হওয়ার চেষ্টা করুন যে হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা বেশি ঐশ্বর্য, যাকে পেলে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। অতএব আপনার আকাঙ্ক্ষাটা ওই এক বিন্দুতে গিয়ে স্থির করুন। এই উপদেশটা দিয়ে ওই ব্যক্তি চলে যান, কোনো কিছুই গ্রহণ করেন না। এরপর ওই যে গল্পকথক এবং তার দুই বন্ধু, তারা সোজা জগদীশবাবুর ঘরে গিয়ে ওঠে। তারা কিছুতেই বিশ্বাস করতে পারে না এই ব্যক্তি জগদীশবাবুর যে চেহারা, জগদীশবাবু না, হরিদার যে চেহারা তারা প্রত্যেক দিন দেখেছে, সেই হরিদা কিন্তু এটা না। যে হরিদার কথাবার্তা তারা শুনেছে, যে কথাগুলো হরিদা বলেছে, সেই কথা কিন্তু হরিদার মুখ থেকে বেরোচ্ছে না। হরিদা যে কথাগুলো বলছে সম্পূর্ণ অভিনব, সম্পূর্ণ দার্শনিক জ্ঞানী মানুষের মতো কথা। সত্য উপলব্ধি করে প্রচুর জ্ঞান থাকলে প্রচুর শিক্ষিত মানুষই কিন্তু এই ধরনের কথা বলতে পারে, কিন্তু হরিদা প্রমাণ করে দিয়েছে সে শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হয়ে এখানে বসে আছে এমন প্রমাণ হয়তো কাউকে দেয়নি। সামান্য বহুরূপীর সাজে সে সামান্য টাকা রোজগার করে, কিন্তু জীবনের যে পরম সত্য, সেই সত্য উপলব্ধি তার হয়ে গেছে। আর ঠিক সেই কারণেই বোধহয় হরিদা সমস্ত কিছু ছাড়তে পেরেছে, সমস্ত সুখ বর্জন করতে পেরেছে। সামান্যই টাকা নিয়ে সে হয়তো সেই কারণে খুশি থাকতে পেরেছে। এরপরে আমরা দেখেছি যে জগদীশ বাবুর বাড়ি থেকে এসে ওই যে তিন বন্ধু, তারা হরিদাকে বলেছে তুমি এই সমস্ত ছেড়ে দিলে, তাহলে তুমি কি করলে? তখন সে হেসেছে, বলছে কি করব, নিজের ঢংটাই যে আমার মিথ্যে হয়ে যেত যদি টাকা নিতাম। আসলে তিনি কিন্তু তার নিজের কর্মের প্রতি অত্যন্ত সৎ, এবং সেই সততার জন্যই তিনি নিজের ঢংটা, তিনি যে সেজেছিলেন একজন বিরাগী, যার মধ্যে কোনো লোভ নেই, লালসা নেই, কোনো কিছু নেই। সে বলেছে সে মাটির ধুলোকে
সোনাকে যেভাবে মারিয়ে চলে যেতে পারে, সোনার জিনিসকেও, সোনাকেও সেভাবে মারিয়ে যেতে পারে। কাজে সেই মানুষটা যদি টাকা নিত, অর্থ নিত, তাহলে কিন্তু তার সেই যে রূপ, তার সেই মুখের কথা, সেটা মিথ্যে হয়ে যেত। আমরা সাধারণ 5টা মানুষ কিন্তু কথা ভাবি না। আমরা মুখে কত বড় বড় কথা বলি, কিন্তু সেই কথাগুলো আমরা ভুলে যাই। হরিদা প্রমাণ করে দিয়েছে যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা বড় কথা। এই গল্পটার মধ্যে থেকে আমরা এটাই জানতে পেরেছি যে আমাদের জীবনের বেঁচে থাকতে এমন কিছু মানে বড় বড় সামগ্রী কিন্তু দরকার হয় না। বেঁচে থাকার জন্য, আনন্দ উপভোগ করার জন্য খুব সামান্য জিনিসের দরকার, অথচ আমরা সাধারণ মানুষ কত কিছুর পেছনে ছুটে বেড়াই। এটাই আসলে এই গল্পের মূল বিষয়বস্তু। তাহলে এই গল্পটা থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। আমরা সেক্ষেত্রে অবশ্যই গল্পের লাইনগুলো ধরে একটু আলোচনা করব। 1 মিনিট। আচ্ছা, আমরা চলে যাব একদম প্রথম থেকে শেষ অবধি ফলো করবে। একদম ফার্স্ট লাইন, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? এখানে প্রশ্ন হতে পারে হরিদা কে, বক্তা কে, কাণ্ডটা কি হয়েছিল। তারপরে চলে যাব 1 লাইন বাদ দিয়ে, জগদীশ যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা, বক্তা কে, হরিদা কে, জগদীশ বাবুকে, কাণ্ডটাই বা কি হয়েছিল। এরপরে একেবারে ওই পেজের শেষের লাইনে, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, কে কার পায়ের ধুলো নিত, সেই মানুষটি সম্পর্কে বলো। এরকম ধরনের যে কোনো প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরপরে ওই পরের পেজে একটু ওপরের দিকের শেষে, ওপরের দিকের মাঝামাঝি অংশে দেখো, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন, কোন গল্প এবং কেন গম্ভীর হয়ে গেলেন? আচ্ছা, কোন গল্প তোমরা বুঝতেই পারছো, জগদীশবাবুর গল্প। কিন্তু হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ হচ্ছে হরিদা মনে মনে কিছু একটা কল্পনা করছিল, কোনো একটা মানে নিজের মনের মধ্যে কোনো একটা প্ল্যান তৈরি করছিল, সেই কারণে সে গম্ভীর হয়ে গিয়েছিল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আর একটা লাইনে, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এ কথা বলার অর্থ কি, কেন বলেছিল, কে বলেছিল? হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এ কথা কে বলেছিল, তার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি? তারপর হচ্ছে, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলা একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কেন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কি ঘটেছিল, সম্পূর্ণটা। তারপর বাস ড্রাইভার কাশীনাথের নামটা কিন্তু মনে রাখবে অবজেক্টিভের জন্য। তারপর বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। এই লাইনগুলো প্রশ্ন হতে পারে, কোন বাসের যাত্রী, কেন তারা এই ধরনের অভিব্যক্তিগুলো করেছিল, কি ঘটনা ঘটেছিল। চলে যাব তারপরের পেজে। দেখো, একটা লাইন আছে সেকেন্ড প্যারাগ্রাফে, দোকানদার ওই হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতে ফুল সাজির উপরে ফেলে দেয়। সেই যখন বাইজি সেজে, বহুরূপী সেজে ঘুরছিল সেই সময়কার। আচ্ছা, দোকানদার যারা হাতে তুলে দিয়েছিল সে কে, ঘটনাটা কি ঘটেছিল, এই ধরনের নানান প্রশ্ন আসতে পারে। হরিদা সম্পর্কেও 2-4 লাইন প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপরে চলে যাও আরেকটু তলার দিকে, কিন্তু মাস্টারমশাই একটু রাগ করেননি। মাস্টারমশাই কে, কোন ঘটনায় রাগ করেননি, কেন রাগ করেননি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ওই যে বললাম দয়ালবাবুর লিচু বাগানে পুলিশ সেজে লুকিয়ে থাকার ঘটনাটা। আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। কে কাকে বলেছে? হরিদা ওই সঙ্গী সাথীদের বলেছে। জবর খেলা কোনটা না, ওই জগদীশবাবুর বাড়িতে গিয়ে একটা জবর খেলা দেখাবো। আচ্ছা, সেই খেলাকে ওই মানুষ শুধুমাত্র তার সঙ্গী সাথীদেরই দেখিয়েছিল? আসলে জগদীশবাবুকে দেখাতে চেয়েছিল, কিন্তু ওদেরও থাকতে বলেছিল, উপস্থিত থাকতে বলেছিল। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি বলতে ভুলে গেছি। হরিদা কিন্তু শেষে বলেছিল যে সে জগদীশবাবুর বাড়ি থেকে পরের দিন গিয়ে বহুরূপী সাজার জন্য যে সামান্য টাকা সে নেয়, মানে পয়সা পায় মানুষের কাছে আনন্দ দেওয়ার জন্য, মনোরঞ্জন করার জন্য, সেই টাকাটা বা পয়সাটা আনতে যাবে। এ কথাই কিন্তু তার সঙ্গী সাথীরা অবাক হয়ে বলেছিল, সে তো মাত্র 2 আনা 3 আনা পয়সা হয়তো পাবে। তাতে হরিদা বলেছিল, কি করা যাবে, যেটা আসল সেটাই তো আমাকে নিতে হবে, আমি যেটা নই সেটা দিয়ে তো আমি রোজগার করতে পারবো না। কাজে হরিদার একটা চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এই কথার মধ্যেও ধরা পড়ছে। যাই হোক, আমরা এই পেজে একেবারে শেষ লাইনে যাব। এবার মারিত গন্ডার, লুটিত ভান্ডার, কে বলেছে না, হরিদা বলেছে, যখন জগদীশবাবুর বাড়িতে যাবে তার আগে। আচ্ছা, পরের পাতায় মানে একেবারে শেষের দিকে চলে এসো, আপনি কি ভগবানের চেয়েও বড়, কে কাকে কখন কথা বলেছে, কেন বলেছে। তারপরে ওই পেজে দেখো লাস্ট লাইন, আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। কার কি অপরাধ হয়েছে? ওই যে জগদীশবাবু উঠে দাঁড়াননি, তাকে বলা হয়েছে আপনি কি ভগবানের চেয়ে বড়, এই ঘটনাটা। সরি, চলে যাও একেবারে লাস্ট পেজে। পরের পেজে সেরকম কোনো বিষয় নেই, তবে আসবে না প্রশ্ন এমনটাই বলবো না। ইম্পর্টেন্ট লাইন বলতে একেবারে 3 নম্বরে চলে যাও। হরিদার উনানের আগুন তখন বেশ গনগন করে জ্বলছে। কোন সময় আগুন গনগন করে জ্বলছে, সে সময় কি ঘটনা ঘটেছিল।
তারপরে আরেকটু নিচের দিকে, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এটা আলাদা করে আসতে পারে। একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, এটাও আসতে পারে। স্পর্শ করি বলো, এটাও আসতে পারে। কে কাকে কখন বলেছিল, তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য কথাটার মধ্যে ধরা পড়েছে, একেবারে সততার যে বৈশিষ্ট্য সেটা ধরা পড়েছে। আচ্ছা, এরপরে আরেকটা লাইন বলছি, অদৃষ্ট কখনো হরিদার এই ভুলকে ক্ষমা করবে না। কেন কথাটা বলা হয়েছিল, কে বলেছিল? আচ্ছা, কেন ক্ষমা করবে না? কারণ আমাদের ভাগ্যে বারবার ভালো কিছু ঘটে না, বা বারবার সুযোগ আসে না। হরিদার জীবনে সুযোগ এসেছিল, হয়তো এই সুযোগ আর আসবে না, সেই জন্যই এই কথাটা বলা হয়েছে। আচ্ছা, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবনে এর বেশি কি আশা করতে পারে, এটা থেকেও প্রশ্ন আসতে পারে, কে কখন এই ধরনের কথা বলেছিল, এই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের আজকের পরবর্তী গল্পে, যার নাম হচ্ছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষুর ওপর আমরা ছোট একটা ভিডিও দিয়েছি, যারা দেখেছো তারা তো অবশ্যই জানো। আর আজকে আমি এই ভিডিওর মধ্যে ওই গল্পের লাইন এবং বাকি অংশটুকু অবশ্যই যুক্ত করছি, সেটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে। আচ্ছা, জ্ঞানচক্ষু গল্পে আমরা প্রধান চরিত্র হিসাবে পেয়েছি এক কিশোর স্কুল পড়ুয়া ছেলেকে। তার নাম কি না, তার নাম হচ্ছে তপন রায়, সম্ভবত, এক মিনিট, তপন কুমার রায়, হ্যাঁ, তপন কুমার রায়। সেই তপন কুমার রায় গরমের ছুটিতে তার মামার বাড়ি গিয়েছিল তার ছোট মাসির বিয়ে উপলক্ষে, এবং সেখানে গিয়ে তার জীবনের একটা সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে। একটা লাইন আছে, জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল এই মামার বাড়িতে এসে। এখানে প্রথমেই বলে রাখি, এই যে জ্ঞানচক্ষু, কি জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল সেটা কিন্তু একেবারে শেষের ঘটনাটাকে নিয়ে প্রশ্নটা করা হয়েছে। ওই অংশের কোনো বিষয়, মানে তার নতুন মেসমশাইকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেছিল, তা কিন্তু একেবারেই নয়। একেবারে আসল যে ঘটনাটা গল্পে আছে, আমি পরে আসছি, সেই ঘটনাটার কথাই কিন্তু বলা হয়েছে। যাই হোক, এখানে যে লাইনগুলো তুলে প্রশ্ন করা হবে সেটা তো আসবো, তার আগে সামান্য ঘটনাটা তোমাদের অবশ্যই বলে নিই। তপনের খুব লেখক সম্পর্কে একটা আগ্রহ ছিল, কৌতূহল ছিল, ধারণা ছিল অন্যরকম, যে লেখক বোধহয় একটা বিশেষ মানুষ, অন্য রকমের মানুষ। কিন্তু যখন সে মামার বাড়িতে গিয়ে তার ছোট মাসির বর, মানে নতুন মেশোকে দেখতে পেয়েছে, সে মেশো সাধারণ মানুষের মতো খায় দায়, বেশি খাবার চাপিয়ে দিলে সেগুলো তুলে দেয়, প্রত্যেক দিন ঘুরতে বেরোয়, হাসি মজা মশকরা সব কিছুই করে, আর 5টা সাধারণ মানুষের সাথে কোথাও কোনো পার্থক্য নেই। তখন সে বুঝতে পারে যে লেখকের আসল ধারণা তাহলে এমন বিশেষ কিছু নয়। কারণ সে জানতে পারে যে ওই ভদ্রলোক, মানে ওই ছোট মেসমশাই আসলে একজন প্রফেসর, এবং তিনি একজন লেখক, তার বই নাকি রীতিমতো ছাপা হয় এবং সেই বই বাজারে বের হয়। এই কথা শুনে একেবারে অবাক হয়ে যায় তপন। তার মনের মধ্যেও তখন ভীষণভাবে গল্প লেখার আকাঙ্ক্ষা তৈরি হয়। সে তো এমনিতেই ওই মামার বাড়িতে থাকবে বলে কিছুদিন এসেছিল বিয়ে উপলক্ষে, সঙ্গে এনেছিল একটা খাতা পেন, এবং সেই খাতা পেন্সিল নিয়ে সে একেবারে দুপুরবেলা যখন সকলে ঘুমাচ্ছে, বিশ্রাম করছে বিয়ে বাড়িতে, সেই সময় উপরে ছাদে সিঁড়িতে গিয়ে বসে। তার আগে বলে রাখি, এই যে ঘটনাটা, মানে যে ঘটনাটা ঘটেছে, সে ঘটনা কিন্তু বিয়ের মধ্যে ঘটেনি। বিয়ের ঘটনা চলে গেছে, বিয়ে শেষ হয়ে গেছে, তারপর ছোট মাসি এবং মেসোমশাই আরও একবার এসেছে, যাকে আমরা সাধারণ বাঙালি হিন্দু ঘরে দিরাগমন বলে থাকি। সেই সময় আবার তারা এসেছেন। সেই সময় প্রফেসর, যে ছোট মেসো, তার কলেজ ছুটি, যেহেতু গরমের ছুটি চলছিল, তিনি কিছুদিন থেকে গেছেন, আর সেই সময় ঘটনাটা ঘটেছে। তা যাই হোক, এক অধিবেশনে বসে একটা মস্ত গল্প লিখে ফেলে, এবং নিজেই তার সেটা পড়ে তার গা যেন কাটা দিয়ে ওঠে। দারুণ গল্প। সে তার মামার বাড়ির সব থেকে প্রিয় বন্ধু, সব থেকে কাছের মানুষ যাকে মনে করতো, সেই ছোট মাসিকে গিয়ে সে কথা বলে। ছোট মাসি একটু মুরব্বী হয়ে গেছে বিয়ের পর, সে একটু গম্ভীরভাবে তাকে বলে, টুকলি করেছিস কিনা, কিন্তু তারপরে জানতে পারে যে সে নিজেই লিখেছে। তখন সঙ্গে সঙ্গে সেটা ছোট মেসমশাইয়ের কাছে দেওয়া হয়। ছোট মেসমশাইকে ছোট মাসিই বলে যে গল্পটা ছাপানোর ব্যবস্থা করতে। এরপরে ওই ছোট মেসমশাই ওই গল্পটা নিয়ে সন্ধ্যাতারা পত্রিকার অফিসে যান, এবং সেখান থেকে গল্পটা ছাপিয়ে চলে আসেন। ইতিমধ্যে তপন কিন্তু বাড়ি ফিরে গেছে, তার স্কুল খুলে গেছে, অধীর আগ্রহে অপেক্ষা করেছে কবে আসবে, কিন্তু কিছুতেই আসছে না। স্কুল শুরু হয়ে যাওয়ার পর সে যখন একেবারে ব্যাপারটা ভুলেই গেছে বলতে গেলে, ইতিমধ্যে অনেক ভুলে যায়নি, মানে ব্যাপারটা নিয়ে আলোচনা করে না, ইতিমধ্যে আরও অনেকগুলো গল্প সে নিজে নিজে লিখে ফেলেছে। সেই সময় একদিন ছোট মেসমশাই ছোট মাসি বাড়িতে আসে, একেবারে সন্ধ্যাতারার একটা কপি হাতে করে। এ প্রসঙ্গে বলে রাখি যে মামার বাড়িতে যখন তারা ছিল, তখন
একটা চায়ের আসরে ছোট মাসিমশাই তার গল্পটা পড়ার পর চায়ের আসরে বিকেলবেলা তার গল্পের কথা সকলকে বলছিল, সকলে হাসাহাসি করছিল তপনকে নিয়ে, কিন্তু ছোট মাসিমশাই বলেছিল না, তপনের লেখার কিন্তু একটা বিশেষ গুণ আছে, কারণ এই বয়সের ছেলেরা কিন্তু সাধারণত খুন জখমের গল্প, তারপরে রাজা রানীর গল্প, এছাড়া বড়জোর না খেতে পেয়ে মরে যাওয়া, দুর্ভিক্ষ, এইসব নিয়ে গল্প লেখে। কিন্তু সেই সব কোনো কিছুর দিকে তপন তাকায়নি। তপন কিন্তু সম্পূর্ণভাবে নিজের অভিজ্ঞতা লব্ধ একটা বিষয়কে গল্পের বিষয় করে তুলেছে। কি সেটা কি না, প্রথম দিনের স্কুলের যে অভিজ্ঞতা সেটা নিয়ে এসে গল্প লিখেছে। কাজেই তপনের কিছু হবে, তপন কল্পনা করতে জানে, এটা মেসোমশাই বলেছিল। যাই হোক, এবার যখন সেই সন্ধ্যা তারার পত্রিকা বাড়িতে এলো, একেবারে হই হই পড়ে গেল। তপনের তো আহ্লাদে আর মানে পা পড়ে না মাটিতে, এরকম একটা অবস্থা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার আহ্লাদ কিন্তু ফিকে হয়ে যেতে লাগলো। কারণ কি, সবাই আলোচনা করতে থাকলো যে ওরকম একটা মেশো থাকলে গল্প তো ছাপা হতেই পারে। কেউ বলতে লাগলো যে আসল ব্যাপারটাই এটা, তাই ভাবি ওরকম একটা বড় পত্রিকা অফিসের বললো আর গল্প ছাপিয়ে দিল, এসব নানান কিছু। তার মধ্যে আর একটা ঘটনাও জানা গেল যে ছোট মেশো কিছুটা কারেকশন করে দিয়েছে বলেছে গল্পটাকে। এটা তপনকেও বলেছিল আগে, যে মানে ছোট মাসিকেও জানানো হয়েছিল যে কিছুটা কারেকশন করে দিলেও ঠিক হয়ে যাবে। কিন্তু এরপরে যখন মায়ের কথায় গল্পটা পড়তে বসলো তপনের কিন্তু একেবারে ভেতরটা দুমড়ে মুচড়ে হাহাকার করে উঠল। কেন? গল্পটা আগাগোড়া বদলে দিয়েছে ছোট মেশো। কারেকশনের নামে তার নিজের কথা, তার নিজের লাইন চাপিয়ে দিয়েছে গল্পের মধ্যে। এটা কিছুতেই মেনে নিতে পারলো না তপন, তার ভালো লাগলো না বিষয়টা। সে গল্পটা কোনো রকমে গড়গড় করে পড়লো, কিচ্ছু জানতে পারছে না, মানে কিছু ভেতরে তার ঢুকছে না, আশেপাশে মানুষ কি বলছে সে বুঝতে পারছে না, শুধু দুমড়ে দুমড়ে সে মানে গুমড়ে গুমড়ে ভেতর থেকে কেঁদে উঠছে সে। এরপর গল্পের মানে বইটা ফেলে সে আবার সেই ছাদে গিয়ে উঠলো এবং মনে মনে প্রতিজ্ঞা করলো, জীবনে যদি কোনোদিন সে বই ছাপায় বা কোনো গল্প ছাপায় তাহলে সে নিজে গিয়ে পত্রিকা অফিসে দিয়ে আসবে। কারণ সে কখনো এটা শুনবে না যে অমুক করে দিল বলে গল্পটা ছাপা হয়েছে। আর কখনো গল্প পড়তে গিয়ে, নিজের গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন, অন্যের কল্পনা, সেটা পড়তে হবে না। এই প্রতিজ্ঞা করে আমাদের এই তপনের প্রতিজ্ঞার মধ্যে দিয়ে গল্পটা শেষ হয়েছে। তাহলে বুঝতে পারছো এই গল্পের যে মূল বিষয় সেটা হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু একটা বিশেষ সৃষ্টির আনন্দ থাকে, নিজের কাজের আনন্দ থাকে, এবং সেই কাজ যখন সম্পূর্ণ নিজে করা যায় তার আনন্দই আলাদা। এটাই কিন্তু লেখিকা আশাপূর্ণা দেবী আমাদের বলতে চেয়েছেন। কাজে কারোর কাঁধে হাত রেখে নয়, কারোর মাথায় পা দিয়ে নয়, সম্পূর্ণ নিজের মতো করে নিজের যে অভিজ্ঞতা, নিজের যে পরিশ্রম, সেটা দিয়ে যদি কোনো কিছু কাজ করা যায় এবং সেখানে সার্থকতা পাওয়া যায়, তাহলেই কিন্তু আসল সার্থকতা মেলে এবং আসল আনন্দ হয়। অমুক করে দিয়েছে বা অমুকের জন্য, অমুকের সম্পত্তি, এই ব্যাপারটা কিন্তু আসলে একেবারে ফিকে, এর কোনো আনন্দ কিন্তু আসলে নেই। এটাই গল্পের মূল বিষয়। তাহলে আমরা গল্পের মূল লাইনে চলে যাবো, এগুলো মানে ইম্পর্টেন্ট লাইনে চলে যাব। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, জ্ঞানচক্ষু শব্দের অর্থ, জ্ঞানচক্ষু মানে নিজের ভেতরের জ্ঞানের যে চোখ খুলে যাওয়া। আমাদের দুটো চোখে আমরা বাইরের বস্তুকে দেখি, দৃষ্টি আকর্ষণ করি, কিন্তু আমরা ভেতরের দৃষ্টি দিয়ে যখন দেখি, যে ভেতরের দৃষ্টি দিয়ে যখন সব কিছু বুঝতে পারি, অনুভব করতে পারি, তখনই কিন্তু আমাদের প্রকৃত জ্ঞানচক্ষু খুলে যায়। জ্ঞানচক্ষু আসলে হৃদয়ের চক্ষু। আচ্ছা, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। একদম ফার্স্ট লাইন, এখান থেকেই প্রশ্ন আসতে পারে তপনকে মার্বেল শব্দের অর্থকে। মার্বেল তোমরা জানো গোলাকার একটা বস্তু। যাই হোক, এরপরে প্রশ্ন আসতে পারে যে কোন বিষয়ে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চলে যাব পরের পেজে। সেখানে দেখো নতুন মেশো, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপনের কোন জ্ঞানচক্ষু খুলে গেল? এই ক্ষেত্রে বলি, এটা কিন্তু তপনের ওই নতুন মেশো যে একজন লেখক সম্পর্কে তার ধারণা বদলে গেল, তাতে কিন্তু জ্ঞানচক্ষু খোলেনি। জ্ঞানচক্ষু শেষে যে কথাটা বললাম, যে সে যে প্রতিজ্ঞা করলো, সেটাই তার আসল জ্ঞানচক্ষু। এরপরে আরেকটু এগিয়ে যাও, মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন। কার বিয়ে বাড়িতে, কার বিয়ে উপলক্ষে সে এসেছিল, কিসের জন্য, কদিন ছিল, সেখানে এসে কি ঘটনা ঘটেছে, যে কোনো প্রশ্নই কিন্তু আসতে পারে, লাইনটা ইম্পর্টেন্ট। তারপরে যাব, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। কে বলেছিল, কেন বলেছিল, লেখক সম্পর্কে ধারণা বদলে যায় কিভাবে, লেখক আসলে কীরকম, লেখক সম্পর্কে তার কেমন ধারণা ছিল, বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। তারপরে আরেকটু এগিয়ে যায়, ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলে গিয়েছে। কোন গল্প, কে ছোট মেশোর হাতে তুলে দিয়েছিল, ছোট মেশো কী বলেছিল, গল্পটা কী ছিল, এই সব নানান প্রশ্ন। রত্নের মূল্য জহুরির কাছে।
এই লাইনটার অর্থ কি? রত্নের মূল্য জহুরির কাছে মানে আসল রত্নকে আমরা সাধারণ মানুষ চিনতে পারি না, আমরা গুলিয়ে ফেলি নকলের সাথে, কিন্তু যে জহুরি, যে আসল রত্ন নিয়ে যার কারবার, সে কিন্তু বুঝতে পারে আসল রত্ন কোনটা। এর মূল বিষয় মানে মূল ব্যাখ্যাটা এটা। কারণ এরপরে প্রশ্ন আসতে পারে বক্তব্যটির প্রসঙ্গ কি, কেন বলা হয়েছে। আচ্ছা, এরপরে একটা লাইন আমি বলছি, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশোকে কোন কাজটাকে উপযুক্ত বলা হয়েছে, কে কথাটা বলেছে, তোমরা বুঝতেই পারছো। ছোট মাসি যখন তাকে গল্পটা ছাপিয়ে দেওয়ার কথা বলছে তখন বলছে। আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না করতে পারবে না। আমিটাকে সন্ধ্যাতারা কি এবং কেন না করতে পারবে না, সন্ধ্যাতারা কি বলতে যাওয়ার কথা হচ্ছিল, এরকম নানা প্রশ্ন আসতে পারে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, এই যে কিছুক্ষণ আগে বললাম চায়ের টেবিলে কথা উঠেছিল, সবাই হাসাহাসি করছিল, মেশো আশাই বলেছিল, মানে তপনের মেশো বলেছিল যে তার মধ্যে একটা বিশেষ কিছু আছে, সে আর 5টা ছেলের মতো নয়, সেই ঘটনাটা। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে কোন কথা, সেখানে কি ঘটেছিল বা কে কি বলেছিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আরেকটা লাইন ইম্পর্টেন্ট বলি, তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। কখন কেন তপন বিহ্বল দৃষ্টিতে তাকিয়েছিল? বিহ্বল শব্দের অর্থ কি? মানে একেবারে হতচকিত হয়ে যাওয়া, কি করবে বুঝে না উঠতে পারা। আচ্ছা, এটা কখন সে তাকিয়েছিল? যখন সকলের মধ্যে বসে চায়ের আসরে তার প্রশংসা করছিল মেশো তখন। আসলে কেন এরকম বিহ্বল হয়ে গিয়েছিল, সে ভাবতে পারছিল তার গল্পের প্রশংসা হচ্ছে, সে অবাক হয়ে গিয়েছিল, এই জন্যই বিহ্বল হয়ে গিয়েছিল। আরও নিচের দিকে চলে এসো, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। কখন কেন উত্তেজনা অনুভব করে, মানে গল্পটা লিখে ফেলেছে, কাটা দিচ্ছে গায়ে পড়ে সেই সময়। আচ্ছা, এরপরে পরের পেজে চলে যাব। পরের পেজে কবি লুকিয়ে লিখেছে, যেন নেশায় পেয়েছে। কে কি লুকিয়ে লিখেছে, কিসের নেশায় পেয়েছে? সে যখন বাড়ি ফিরে আরও গল্প লিখে ফেলেছে কয়েকটা, সেই নেশার কথা বলা হয়েছে। আচ্ছা, পরে আরেকটা লাইনে যাও, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। কে বিষণ্ণ মন নিয়ে বসে আছে, কেন বিষণ্ণ মন নিয়ে বসে আছে, কি ঘটনা ঘটলো? বিষণ্ণ মন নিয়ে বসে আছে তখন কেন বসেছিল? যে অনেক দিন হয়ে গেছে, পুজো গরমের ছুটি শেষ হয়ে গেছে, স্কুল চালু হয়ে গেছে, এখনো কিন্তু সন্ধ্যাতারার অফিস থেকে কোনো খবর আসেনি, সেই জন্য। আরও কিছুটা চলে যাও, প্রথম দিন আন্ডার ব্র্যাকেট গল্প শ্রী তপন কুমার রায়। বিষয়টা কি সম্পূর্ণ আসতে পারে, মানে সূচিপত্রে লেখা ছিল, এটা মাথায় রেখো। আচ্ছা, এরপরে চলে যাবো আরও একটা লাইনে, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কোন সময় সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কী নিয়ে শোরগোল পড়ে যায়, সেই সমস্ত ঘটনা। মানে ওই যে গল্পটা সন্ধ্যাতারা এসেছে, তার গল্প ছাপা হয়েছে, এই নিয়ে বাড়িতে শোরগোল পড়ে গেছিলো। আচ্ছা, তারপরে গল্প ছাপা হলে সে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। গল্প আসার পর যে আনন্দ তার মধ্যে হয়েছিল, সেই আহ্লাদ কিন্তু তার মধ্যে আস্তে আস্তে ফিকে হয়ে গেল। আমি বলেছিলাম কেন হয়ে গেল, সকলে মানে ছোট মেশোর প্রশংসা করছে, তার যে প্রশংসা সেটা কিন্তু কেউ করছিল না, সেই ব্যাপারটা। এবং তারপরে আরও আহ্লাদ একেবারে শেষ হয়ে গিয়েছিল কেন, যদি প্রশ্ন আসে তাহলে কি না, তার গল্পের মধ্যে সে নিজের কোনো লাইন খুঁজে পাচ্ছিল না। আচ্ছা, এরপরে চলে যাও পরের পেজে, বোবার মতো বসে থাকে। কে বোবার মতো বসে থাকে? তপন বসে থাকে, যখন তার মা তাকে বারবার বলছে এবং সে গল্পটা পড়তে গিয়ে থেমে গেছে, সবাই নানান রকম কথা বলছে আশপাশ থেকে, সেই সময়। আচ্ছা, পরের লাইন, তবু ধন্যি পড়ে যায়। কোথায় কেন ধন্যি পড়ে যায়? তপন যখন গল্পটা পড়ছে, সেই গল্প শুনে বাড়ির লোকের মধ্যে ছোটো কাকা, বাবা, মা সবাই আছে, ধন্যি পড়ে যাচ্ছে। ধন্যি মানে প্রশংসা করা। আচ্ছা, কোথায় ধন্যি পড়ে যায়? তার বাড়িতে ধন্যি পড়ে গেছিল। আচ্ছা, যে এরপরে আরেকটা লাইনে চলে যাও, জীবনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের মনে হয় আছে, তপনটা উঠিয়ে দেওয়া হলো, মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনটা কার মনে হচ্ছিল, কি জন্য মনে হচ্ছিল? তারপরে আরেকটু পরের লাইনে, যদি কখনো লেখা ছাপতে দেয় তখন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হয়, হোক না হয় না হোক। এখান থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে, মানে এই যে বড় অংশটাই বললাম, ছোট্ট করে যে কোনো অংশ তুলে প্রশ্ন আসতে পারে। আর সমস্ত প্রশ্নই কিন্তু ওই বই সম্পর্কিত, তপনের ধারণা সম্পর্কিত, এইভাবে হবে। আচ্ছা, তারপরে যে কথাটা, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, অন্যের লেখা লাইন পড়তে না হয়, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, এই যে লাইনগুলো, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ঘটনার ব্যাখ্যায় আর যাচ্ছি না, কারণ তোমরা বুঝতেই পারছো ঘটনাটা কি। এরপর আমি চলে যাব আমাদের পরবর্তী গল্প আলো বাবুতে, বনফুল রচিত আলো বাবু। আচ্ছা, এক্ষেত্রে আর একটা কথা একটু বলে নিই, এই যে লেখক সুভাষ মুখোপাধ্যায় না, সুবোধ ঘোষ বা আশাপূর্ণা দেবী, তাদের সম্পর্কে লেখক পরিচিতি থেকে কিন্তু একটু পড়ে নেবে, কারণ তোমাদের এমসিকিউতে অনেক সময় প্রশ্ন দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবার আমরা আলো বাবু গল্পে যাব। এটাও আমি ছোট একটা শর্ট ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি।
জাস্ট এ মিনিট। আচ্ছা, আলুবাবু বনফুলের রচিত। বনফুলের আসল নাম কি সেটা কিন্তু দেখে রাখবে, বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় কিন্তু ব্যক্তিগত জীবনেও একজন ডাক্তার ছিলেন। আর এখানে আমরা যে গল্পকথককে পাই, সেখানে লেখক বলবে না, গল্পকথককে পাই, তিনিও কিন্তু পেশাগতভাবে একজন ডাক্তার। যাই হোক, এই গল্পের মূল যে চরিত্র সে হচ্ছে আলোবাবু। গল্পের মধ্যে থেকে আমরা জেনেছি যে মানুষ তাকে আলোবাবু নয় আলুবাবু বলে ডাকে। অতএব পাড়ার লোকের কাছে তিনি যে কতটা অবহেলার পাত্র সেটা আমরা বুঝতে পারছি তাদের এই ডাক থেকে। কিন্তু আলোবাবু নামটা হলেও তার চরিত্রের মানে তার সাথে এই নামের কোনো মিল ছিল না। কেন মিল ছিল না? তার চেহারা একেবারেই ফর্সা ছিল না, তিনি অত্যন্ত কালো। আচ্ছা, এই জায়গাটা কিন্তু ফুল লার্ন করবে। গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পড়ার মতো, তার উপর কালো গোবদারি, জোড়া যুগ্ম ভ্রু মানে জোড়া ভ্রু, মাথার ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল মানে কোকড়ানো আর গোটানো চুল যাকে বলে। গলায় তুলসীর মালা, সেটাও প্রায় কালো হয়ে গেছে। পরনের থানখানি অবশ্য ধপধপে সাদা, গায়ের চাদরখানিও সাদা। আলুথালু জামা গায়ে দিতেন না, জুতোও পরতেন না। আচ্ছা, এই যে পোশাক এবং তার চেহারা, এই দুটোর মধ্যে থেকে একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি। মানুষটা নিজের প্রতি যত্নশীল না হলেও রুচি সম্পন্ন, সেই কারণে তার জামা কাপড় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাদা। আচ্ছা, এরপরে যে গল্পের মূল বিষয়, আমরা সেদিকে চলে যাব। আমরা দেখেছি গল্পকথক একজন চিকিৎসক, এবং সেই চিকিৎসা সূত্রেই আলোবাবুর সাথে তার আলাপ হয়েছে। একটা ছোট্ট পাখির ছানাকে একদিন হঠাৎ করে সকালবেলা তার চেম্বারে নিয়ে হাজির হয়েছে আলোবাবু, সেই পাখির পায়ের কোনো একটা আঘাতের চিকিৎসা করাতে। ডাক্তারবাবু সেটা দেখে টিংচার আয়রন লাগিয়ে দিয়েছেন এবং জানতে পেরেছেন যে পাখিটা কোনো একটা পাড়ার দুষ্টু ছেলে দড়ি দিয়ে বেঁধে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, এবং সেই বিষয়টা দেখে দুঃখিত হয়েছেন আলোবাবু, এবং তিনি পাখিটাকে 2 পয়সা দিয়ে কিনে নিয়ে চিকিৎসার জন্য এনেছেন। যখন তাকে প্রশ্ন করা হয় যে পাখিটাকে আপনি পুষবেন, তখন তিনি বলেছেন যে কোনো জ্যান্ত মানুষ মানে প্রাণ আছে যার, তাকে পোষার সামর্থ্য তার নেই, তিনি এতটাই দরিদ্র। এরপর কথার মধ্যে দিয়ে জানা যায় যে সে পাড়ার উকিল অবিনাশবাবুর বাড়িতে থাকে। অবিনাশবাবু কিন্তু এই আলোবাবুর বিশেষ কেউ সম্পর্কের নয়। আলোবাবুর কোনো দুঃসম্পর্কের ভাগ্নি আছেন, সেই ভাগ্নির এক বন্ধুর শ্বশুরমশাই হচ্ছেন এই অবিনাশবাবু। যাই হোক, অবিনাশবাবু দয়া করে তার বাড়িতে থাকতে দিয়েছিলেন তাকে। দ্বিতীয় দিন যখন আবার সাক্ষাৎ হচ্ছে গল্পকথকের সাথে এই আলোবাবু, তখন তিনি দেখেছেন যে গল্পকথক অবিনাশবাবুর বাড়িতে একটা কুকুর ছানাকে নিয়ে তিনি খুব মানে খেলা করছেন। প্রশ্ন করা হলে তিনি বলেছেন বিনুবাবুর কুকুর। বিনুবাবু অবিনাশবাবুর 10 বছরের ছেলে, আর এরা কেউ যত্ন করে না, পিছুটি হয়েছিল সেটা তিনি পরিষ্কার করে দিচ্ছিলেন। আর কুকুরকে বেঁধে রাখলে চলে না, তাদের সাথে খেলতে হয়, এ কথা সে বলেছে। মানে এরা শুধু পোষে কিন্তু কিছু করতে জানে না, যত্ন করতে জানে না, এ কথা বলেছে। তা যাই হোক, এরপরে আমরা জানতে পারি যে অবিনাশবাবুর সাথে যখন গল্পকথকের কথোপকথন হয়, অবিনাশবাবু বলেছেন যে মানুষটা অত্যন্ত স্নেহের কাঙাল। এই আলোবাবু সম্পর্কে, মানুষটা স্নেহের কাঙাল, যদি পারেন তার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেবেন। তা গল্পকথক রাস্তায় যখন তার কোনো সিভিল সার্জন বন্ধুর সাথে দেখা হয়েছে, তখন তাকে এই আলোবাবু প্রসঙ্গে বলেছে, এবং সেই সিভিল সার্জনের সহায়তায় তাকে ওই শহরেরই একটা হাসপাতালে কাজ দেওয়া হয়েছে। কি কাজ না, বাইরে আউটডোরে রুগীদের পা ধুতে হবে। পরে পরীক্ষা দিয়ে তিনি তার মাইনে বাড়াতে পারেন, কিন্তু আপাতত তার মাইনে 10 টাকার বেশি হবে না। এই যে ছোট্ট ছোট্ট তথ্যগুলো দিচ্ছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভ টাইপ প্রশ্নের জন্য। যাই হোক, সেই কাজটা তিনি করছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই কাজটা তার চলে যায়। আলোবাবু জানিয়েছে গল্পকথককে তারা কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। কারণ হিসাবে সে বলেছে যে একটা রুগী এসেছিল, যে তাকে একটা শিশির দেখিয়ে বলেছিল তার বহুদিনের পুরানো একটা ঘা সেখানে লাগিয়ে দিলে সেরে যাবে। ঘা নিয়ে সে অত্যন্ত যন্ত্রণা ভোগ করছে। এই কথা শুনে আলোবাবু কোনো কিছু চিন্তা না করে ওই শিশিটা সম্পূর্ণ তার পায়ে ঢেলে দিয়েছিল, এবং তাতেই মানে রই হই কাণ্ড ঘটে গেছে। ডাক্তারবাবু এসে বলেছিলেন কার্বলিক অ্যাসিড আপনি ঢেলে দিয়েছেন কেন? এরপরে তার চাকরি চলে যায়। বোঝা যাচ্ছে যে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, সাংঘাতিক অন্যায় করে ফেলেছে। একথা বুঝতে পেরে গল্পকথক তাকে আর কিছু বলেনি, চুপ করেছিল। এরপরে আমরা দেখেছি অবিনাশবাবুর বাড়ির আশ্রয়টাও আলোবাবুর উঠে গেছে। কেন উঠে গেছে? তিনি 2 বগলে দুটো মানে একটা মানুষ আর একটা জন্তুকে নিয়েছিলেন, সেই কুকুরকে, আর একদিকে তার ছোট্ট শিশুপুত্র অবিনাশবাবুর, তার বিনুর ছোট পুত্র, তার নামটা সম্ভবত তিনু, তাকে নিয়ে অবিনাশবাবু যাচ্ছেন। একবার তিনুর মুখে চুমু খাচ্ছেন, একবার কুকুরটার মুখে চুমু খাচ্ছেন। এই দৃশ্য দেখে অবিনাশবাবুর স্ত্রী অত্যন্ত রেগে গেছেন। যে কোনো মাই রেগে যাবে, তার বাচ্চার শুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠবে। তা যাই হোক, এবার
তিনি রেগে গিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এবার আলুবাবুকে আশ্রয় দিয়েছেন আমাদের গল্পকথক স্বয়ং, এবং গল্পকথক বলছেন যে তার মধ্যে অদ্ভুত একটা বিষয় দেখা গেছে। তিনি একদিন হঠাৎ করে তার একটা হ্যাট বাজাতে বাজাতে গান করছিলেন। প্রশ্ন করলে জানা যায় তার হ্যাট শুট সবই ছিল, কিন্তু সব কিছুই তার আস্তে আস্তে চলে গেছে, কোনো কিছুই তার কাছে আর মানে বাকি নেই, সেই হ্যাটটাই পড়ে রয়েছে। তিনি গান বাজনাও এক সময় করতেন, তার ঢুলি তবলাও ছিল, সেটাও বেঁচে দিয়েছেন তিনি, এসব নানান কিছু। তা একদিন আবার দেখা যাচ্ছে সকাল 10টার সময় ছুটতে ছুটতে গল্পকথকের বাড়ির দিকে যাচ্ছে। গল্পকথক দেখে জিজ্ঞেস করেছেন কি ব্যাপার। তিনি বলছেন যে সময় হয়ে গেছে, ঘড়িটার দম দেওয়ার, ঠিক 10টার সময় দম দেওয়ার কথা, আমার দেরি হয়ে গেছে। এরপর তিনি বলেন যে রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে শুনে তিনি দেখতে গিয়েছিলেন। তারপর তাকে ফলো করে যখন গল্পকথক বাড়ির ভেতর ঢোকেন, তখন যে দৃশ্য দেখতে পান সেটাই তিনি আরও অবাক হয়ে যান। এই দৃশ্যটা কিন্তু সম্পূর্ণ লার্ন করবে কি কি দেখতে পান। দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তোরঙ্গটা খুললেন। একটা তোরঙ্গ ছিল তার নিজস্ব, একটা বাক্স যাকে বলে, তার ভেতর থেকে বার করলেন একটি ছোট টিনের বাক্স। প্রথমে তোরঙ্গ, তারপর টিনের বাক্স। বাক্সের ভিতর থেকে একটা ন্যাকড়ার ছোট পুটুলি, 3 নম্বর এটা, ন্যাকড়ার পুটুলি বেরোলো বাক্স থেকে। ন্যাকড়াটা খুলতেই লাল রঙের শালুর পুটুলি, 4 নম্বর। লাল রঙের শালুর পুটুলিটা খোলার পর তার থেকে রেশমি ন্যাকড়ার পুটুলি বেরোলো, 5 নম্বর। সেটা খুলতেই বার হলো খানিকটা তুলো, 6 নম্বর। তারপরে ছোট্ট একটা ঘড়ি, সেটাও কিন্তু পুরু কাপড় দিয়ে ঢাকা, 7 নম্বর, পুরু কাপড় দিয়ে ঢাকা। এই ঘড়িটা তিনি বের করেছেন, বের করে খুব যত্ন করে ধরে 2 আঙুল দিয়ে আস্তে আস্তে করে তিনি ঘড়িটায় দম দিচ্ছেন সযত্নে, চোখ বন্ধ করে মাটির ওপর বসে, দেখে যেন মনে হচ্ছে গল্পকথকে তিনি পুজো করছেন। তা একটা অদ্ভুত দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। যাই হোক, এরপরে হঠাৎ একদিন গল্পকথক ফিরেছেন, ফিরে দেখছেন যে তিনি গান গাইছেন। তার গানের 2টো লাইন কিন্তু ইম্পর্টেন্ট। তিনি গান বলছেন যে আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। মানে কোনো কিছুই তার কাছে থাকে না যাতে তিনি ভালোবাসেন, যাতে তিনি ভালোবেসে আঁকড়ে ধরতে যান, এটাই গানের মধ্যে মূল বিষয়। এরপর জানতে চাওয়ার পর তার বলা হয়েছে যে তার ঘড়িটা চুরি হয়ে গিয়েছে। তিনি সেই প্রসঙ্গে বলেছেন যে সময় মতো দম দেবেন, আসলে আমাদের যেমন খাওয়া, ঘড়ির ক্ষেত্রে তেমন খাওয়া। এরপরে দেখা গেছে তার চোখ দিয়ে টপটপ করে জল পড়েছে, এবং গল্পের শেষ হচ্ছে যখন গল্পকথক জানাচ্ছেন যে আলুবাবুর শেষ আশ্রয় জুটেছিল পাগলাগারদে, এখানে গল্পের শেষ। এই যে আমরা আলুবাবু চরিত্রকে দেখলাম, এই গল্পের মধ্যে কিন্তু আরও একটা সুন্দর দার্শনিক সত্য আমরা উপলব্ধি করলাম। আসলে আলুবাবুর যে সংবেদনশীল মন, সেই সংবেদনশীল মনের সাথে আমাদের সমাজের যে নীতি নিয়ম, সেগুলো মানে খাপ খায় না। একটা লাইন আছে, সমাজের সঙ্গে তিনি নিজেকে খাপ খাওয়াতে পারলেন না কিছুতে। এটাই এই গল্পের মূল কথা। আসলে আমরা এখন যদি প্রশ্ন করি যে আলুবাবুর এই ঘটনার জন্য, জীবনের জন্য কে দায়ী, তাহলে কিন্তু আমরা বলবো যে আলুবাবুর অতিরিক্ত আবেগপ্রবণতা, সংবেদনশীলতা এবং সমাজ সংসারের প্রতি বিচক্ষণতার অভাব বা বুদ্ধিহীনতা, আর সেই সঙ্গে সমাজের সংবেদনশীলতা, সমাজের মানুষগুলোর অমানবিকতা, অনমনীয়তা এবং অতিরিক্ত নীতি নিয়ম, এই সবটাই কিন্তু দায়ী। কারণ আমরা যখন বেঁচে থাকি, সমাজে টিকে থাকি, সমাজে সব কিছুই কিন্তু দরকার হয়, আবেগ যেমন দরকার হয়, ভালোবাসা যেমন দরকার হয়, সেই সঙ্গে কিন্তু কিছু নিয়ম শৃঙ্খলাও আমাদের দরকার হয়, সেটাও আমাদের জানা প্রয়োজন, যেটা আলুবাবুর ছিল না। কাজে সমাজের কাউকে দোষারোপ না করে, কোনো ব্যক্তিকে দোষারোপ না করে আমাদের সবটা বুঝতে হবে বিচক্ষণতার সাথে, সেটাই কিন্তু এই গল্পের মূল মেসেজ। আমরা চলে যাব এই গল্পের মূল লাইনগুলোতে। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়, কার চেহারা, নাম কি ছিল, চেহারার বর্ণনা দাও। সেই দিনটি প্রথম দেখলাম তাকে, বক্তাকে কোন দিন কাকে দেখেছে, সে কি করতে বক্তার কাছে এসেছিল, অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। কে কাকে কথা বলেছে, কি সাহায্য সে চেয়েছিল, বক্তা কি ভেবেছিল মনে মনে। বক্তা ভেবেছিল যে প্রায় সাহায্যের জন্য কোনো মানুষ আছে, তার কাছে চাঁদা টাদা নিতে, সেরকমই কিছু হয়তো এসেছে, তার খুব একটা ইন্টারেস্ট হয়নি সেদিকে, সে মুখটা তার একটু বিরক্তই প্রকাশ করেছেন তিনি। যাই হোক, এরপরে যে লাইনে যাব, শুনেছি আপনি বড় ডাক্তার। কে কাকে বলেছে, তার মানে কোন ঘটনায় তার কাছে গিয়েছিল, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর কি করবেন এটাকে নিয়ে, পুষবেন, কে কাকে বলেছে, কি পোষার কথা বলা হয়েছে, ঘটনাটা উল্লেখ করো। ইচ্ছা করে খুব, কিন্তু পয়সা নেই, কে কাকে বলছে, কি ইচ্ছা করে, কেন পয়সা নেই। আচ্ছা, পয়সা নেই কেন, অত্যন্ত দরিদ্র মানুষ, তার কোনো কাজকর্ম ছিল না, সেই জন্যই পয়সা নেই। চলে যাব অন্য লাইনে। দেখলাম তিনি একটি দেশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত হয়ে আছেন। কে কোথায় কাকে এই অবস্থায় দেখেছে, ঘটনাটা বলো।
এরপর আমরা যাবো আরও শেষের দিকে পরের লাইনে, স্নেহের কাঙাল বেচারা। কে কাকে কথা বলেছে? উকিলবাবু বলেছেন গল্পকথককে। কার সম্পর্কে বলেছে? আলুবাবু সম্পর্কে বলেছে। আচ্ছা, এরপর যাবো পরের পেজে, সিভিল সার্জনের সঙ্গে দেখা হলো। কার কখন সিভিল সার্জনের সঙ্গে দেখা হলো, দেখা হওয়ার পর কী ঘটেছিল, সেই সিভিল সার্জন ওই ব্যক্তির কে হয়, কলেজে একসাথে তারা পড়তো। তারপরে পরীক্ষায় পাশ করলে তখন মাইনে বাড়বে। কার কোন পরীক্ষার কথা বলা হয়েছে, মানে হাসপাতালে পরীক্ষা হয় বিভিন্ন পোস্টের জন্য, সেই পরীক্ষার কথা বলা হয়েছে। মাইনে আগে কত ছিল? 10 টাকা ছিল। যাই হোক, এরপর পরবর্তী যে লাইনটা, আমি চুপ করে রইলাম। কি আর বলবো, কে চুপ করে রইল, কেন কিছু বলার ছিল না। আচ্ছা, এই যে ঘটনাটা, তাকে হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই জন্য তার আর কিছু বলার ছিল না। আচ্ছা, এই ক্ষেত্রে বলি যে আমি বললাম না চরিত্র, সমাজের মানুষগুলোও দায়ী আলুবাবুর বিষয়ের জন্য। কেন দায়ী? এই যে গল্পকথক কিছু বললাম না, কেন কিছু বললেন না? তিনি তো তাকে বোঝাতে পারতেন, হয়তো আলুবাবুকে বুঝিয়ে বললে তিনি বুঝতেন। কেউ কিন্তু কখনো চেষ্টা করেনি আলুবাবুকে বোঝাতে, শুধুমাত্র তাকে সহমর্মিতা দেখিয়েছে, কেউ ভালোবাসা দেখিয়েছে, কেউ তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কেউ তাড়িয়ে দিয়েছে। এটাই কিন্তু গল্পের মধ্যে আমরা লক্ষ্য করেছি। চলে যাবো পরের পাতায়। 10টা বেজে গেছে, আমার ঘড়িতে দম দেওয়া হয়নি এখনো। কে কাকে কোন সময় বলেছে, কোন বিষয়, ঘড়িটা কি, ঘড়ির সম্পর্কে যে কোনো প্রশ্ন আসতে পারে। তারপর আমাদের যেমন খাবার, ঘড়িরও তেমনই দম, এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে। হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানার ঘড়িতে ঢং ঢং করে 10টা বেজে গেল, এটা তুলেও প্রশ্ন আসতে পারে। প্রশ্ন কিন্তু একই হচ্ছে, শুধু লাইনটা আলাদা আলাদা হচ্ছে। তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম। কে কার পিছু পিছু এলো, আড়াল থেকে কি দেখতে পারলেন? তো সব স্নেহ তাই উজাড় করে দিয়েছে বোধহয় ঘড়িটির ওপর। কে সব স্নেহ উজাড় করে দিয়েছে ঘড়িটার ওপর? কেন? প্রশ্নের উত্তর কি হবে, যে তার আর কেউ ছিল না, তিনি ওই বস্তুটাকেই আঁকড়ে ধরেছিলেন, সেই জন্যই সব স্নেহ উজাড় করে দিয়েছে ওইটার উপরে। এক্ষেত্রে আরেকটু বলে রাখি, যদি প্রশ্ন অন্যরকম হয়, আসলে এই আলুবাবু সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ, পশু, জন্তু সবাইকে কিন্তু ভালোবাসত। আমরা লক্ষ্য করেছি আলুবাবু সবাইকেই আঁকড়ে থাকতে চায়, সবাইকে অতিরিক্ত ভালোবাসতে চায়। সেই জন্য হাসপাতালের রোগীর প্রতি অন্যায় হয়েছে, সে খতিয়ে দেখেনি যে ওই শিশুটার মধ্যে কি আছে। ওই কুকুর ছানাকে সে অত্যন্ত ভালোবাসে, সে ওই শিশুটাকেও ভালোবাসে, কিন্তু একবারও হাইজেনিক সম্পর্কে, মানে আমাদের এই যে দূষণ ছড়িয়ে পড়তে পারে বা বিভিন্ন জীবাণু এসে যেতে পারে, সেই সমস্ত সম্পর্কে সে ভাবেনি। আবার আমরা দেখেছি ঘড়িটায় দম দেওয়ার সময় তার অতিরিক্ত যত বস্তুকে প্রতি আঁকড়ে ধরা, কোনো কিছুই স্থির নয়, স্থায়ী নয়, এ ব্যাপারটা তার মধ্যে আসেনি। সে এতটাই ওর সাথে ইনভলভ হয়ে গেছিলো, মিশে গেছিলো, যে সে চলে যাওয়ার পর তার যেন মনে হয়েছে জীবনের কোনো পরম প্রিয় মানুষ চলে গেছে, পরম আত্মীয় চলে গেছে। এই যে ফিলিংগুলো, সেগুলো কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এরপর টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা। কার চোখ দিয়ে কখন জল গড়িয়ে পড়েছিল, কেন জল গড়িয়ে পড়েছিল? সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না কিছুতে। কে কেন সমাজের সাথে খাপ খাওয়াতে পারেন? ওই যে বললাম, অতিরিক্ত আবেগঘন তার চরিত্র ছিল, তিনি বেশি আবেগবিহ্বল হয়ে পড়তেন, তিনি অত্যন্ত বেশি সংবেদনশীল, এইসব কারণে। তাহলে আজকের এই চ্যাপ্টারটা আমি শেষ করছি। আমরা শেষ গল্পে যাব, অদল বদল। অদল বদল গল্পটা কার লেখা না? পান্নালাল প্যাটেলের লেখা। আমরা জ্ঞানচক্ষু, বহুরূপী এবং আলুবাবু বলেছি। অদল বদল গল্পে যাব, পান্নালাল প্যাটেল রচিত। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে, পান্নালাল প্যাটেল কিন্তু একজন গুজরাটি বিখ্যাত সাহিত্যিক বা লেখক। আর এই যে গল্পটা তোমরা পড়ছো, পাঠ্য বিষয়, সেটা কিন্তু অর্ঘ্যকুসুম দাশগুপ্ত এটাকে অনুবাদ করেছেন, মানে অনুদিত গল্প যাকে বলা হয়। আচ্ছা, এই গল্পের মূল বিষয় কি? এই গল্পে আমরা দেখেছি দুই সম্প্রদায়ভুক্ত দুই বন্ধুকে, একজন অমৃত, একজন ইসাব। এই দুই বন্ধুর মধ্যে প্রচুর মিল, মানে দুই সম্প্রদায়ভুক্ত মানুষ, কিন্তু দুজনের প্রচুর সাদৃশ্যের কথা বলা হয়েছে। সেই সাদৃশ্যগুলো কি? তারা দুজনেই পাড়ার একই জায়গায় বাস করে, দুজনের বাড়ি মুখোমুখি, তারা দুজনেই একই স্কুলে পড়ে, দুজনেরই বয়স 10 বছর, দুজনের কাজকর্মের মধ্যেও প্রচুর মিল পাওয়া গেছে, দুজনের বাবাই কৃষক। এই সমস্ত বিষয়ে কিন্তু প্রচুর মিল আছে, কিন্তু বৈসাদৃশ্য কি? তারা দুজনে দুই সম্প্রদায়ভুক্ত মানুষ, একজন পাঠান, একজন হিন্দু। আর হচ্ছে ইসাবের বাড়িতে কেবলমাত্র তার বাবা আছে, মা নেই। আর অমৃতের বাড়িতে বাবা মা দুই আছে। ইসাবের কোনো ভাই বোন নেই, কিন্তু অমৃতের আরও 2 ভাই আছে, 3 ভাই আছে বাড়িতে। এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, গল্পটার মধ্যে আমরা যে ঘটনাস্থল পেয়েছি, ঘটনাস্থল হোলির দিন, পড়ন্ত বিকেল, আর ফুটপাত এবং তার সংলগ্ন যে মাঠ, সেই অংশ ঘটনাস্থল। এখানে আমরা শুরুতে কি দেখেছি না, দুই বন্ধু
হোলির দিনে নতুন জামা পরে, একই জামা পরে হাত ধরাধরি করে ফুটপাতে গিয়ে বসেছে। কিন্তু এই গল্পের আগেও আর একটা গল্প আছে। সেই গল্পটা কি, ইসাবের একটা নতুন জামা কিনে দিয়েছিল ইসাবের বাবা একেবারে সুদে টাকা ধার করে, এবং সেই খবর যখন এই অমৃতের কানে যায়, সে মায়ের কাছে বায়না করতে থাকে তাকেও হুবহু এক রকমের জামা কিনে দিতে হবে। অমৃতের মা প্রচণ্ড বোঝানোর চেষ্টা করে, দুজনের বাবাই চাষি, দুজনের বাবার পক্ষেই খুব কঠিন নতুন জামা কিনে দেওয়া হোলির সময়। তা বোঝালে কিছুতেই যখন সে বুঝছে না, তখন তার মা তাকে বলেছে যে ইসাব কিন্তু মার খেয়েছিল এই জামা পাওয়ার আগে, তোমাকে যদি মারি তুমি সহ্য করবে তো? তখন সে তাতেও রাজি হয়ে যায়, মানে তার এতটাই জেদ। কিন্তু তাতেও যখন কিছু হলো না, তখন অমৃতের মা তাকে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। সে আর এদিকে অমৃত জানে বাবা কিছুতেই রাজি হবে না, তখন সে বুদ্ধি করে একটা নতুন ফন্দি করেছে। কি না, সে একেবারে লুকিয়ে পড়েছে, বাড়িতে ঢুকছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তার এই পরিস্থিতিতে সাধারণভাবেই সংবেদনশীল বাবা মার মনে দুঃখ হয়, এবং মা তখন বাবাকে বলে, বাবা তখন তাকে একটা জামা তৈরি করে দেয়। এই হচ্ছে মূল ঘটনা। এবং হোলির দিন যখন বাইরে বেরোচ্ছে, মা কিন্তু তাকে সাবধান করে দিয়েছে, সাংঘাতিক মানে বায়না করে তুমি বাবার কাছ থেকে জোর করে জামাটা নিয়েছো, এই জামা যদি ছেড়ে বা যদি জামাটা নষ্ট হয়, নোংরা হয়, তাহলে কিন্তু তোমাকে ছেড়ে দেবো না, একটা বকাবকি করা হবে, এটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটা যখন ওখানে গিয়ে বসেছে, কোনো রকম খেলার মধ্যে যায়নি, ছেলেপেলেরা খেলছে মাঠে, তবুও কিন্তু কেউ জামাটা নষ্ট করতে চায় না, মা বাবাকে তারা ভয় পাচ্ছে সেই জন্য এই অবস্থা ছিল। কিন্তু হঠাৎই দেখা যায় সেখানে কয়েকটা ছেলে মানে দল বেঁধে তার কাছে আসে, সাধারণভাবে যেমনটা হয় সেরকম চলে আসে, এসে বলে দেখি তোদের তো সব কিছুতেই মিল আছে, তোরা দুজনে কুস্তি করতো, তোদের মধ্যে কত কত মিল দেখি, কেউ জেতে নাকি তোরা দুজনেই সমান শক্তি তো তোরা সমানভাবে সমান শক্তিমান, এটা দেখি। এ কথা শুনে অমৃত তো প্রথমেই একেবারে রাজি, মানে গড়রাজি হয়, কারণ সে বলে দেয় যে আমার মা কিন্তু আমাকে বকবে, আমি এসব কুস্তি টুস্তি করবো না। ইসাবও করতে চায় না, কিন্তু ওই দলের কালিয়া বলে একটি ছেলে ছিল, অত্যন্ত দুষ্টু প্রকৃতির, সে এসে হঠাৎ করে অমৃতকে ধরে এবং তার সাথে কুস্তি শুরু করে দেয়। এবং অমৃতের সাথে যখন তার লড়াই হয়, তখন অমৃতকে সে ফেলে দেয় মাটিতে। এবং এই যে দৃশ্যটা, এটা দেখে ইসাব অত্যন্ত রেগে যায়, সে তখন ওই কালিয়ার সাথে লড়াই করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে কালিয়াকে সে কাবু করে ফেলে, একজন পাঠানের গায়ের শক্তি সাধারণভাবে বেশি হবে, সে কালিয়াকে কাবু করে ফেলে। কিন্তু যখন ঘটনাটা মানে ইয়ার্কির জায়গা থেকে, তামাশার জায়গা থেকে এই জায়গায় চলে গেছে, তামাশা কে করছিল, ওই কালিয়ারা করছিল, কালিয়া আরও কতগুলো ছেলে, তামাশার জায়গা থেকে এত দূর চলে গেছে, মানে আঘাতটা পেয়েছে ওই কালিয়া। তখন ইসাবরা অমৃত বুঝতে পারে এক্ষুনি কালিয়ার বাড়ি থেকে লোকজন এসে তাদের বকাবকি করবে, কী ঘটনা ঘটবে, তারা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এবং কিছু দূর গিয়ে জানতে মানে তারা খেয়াল করে যে ইসাবের যে জামার পকেট, সেখান থেকে অনেকটা অংশ ছিঁড়ে গেছে। তখন কি হবে, ভয় পেয়ে যায় তারা। তখন অমৃত তাদের দুজনে ছুটে গিয়ে তাদের দুটো বাড়ির মাঝখানে গিয়ে দাঁড়ায় অন্ধকারে এবং বলে, দাঁড়া, এক্ষুনি আমার জামাটা তুই পরে নে, আমি তোর জামাটা আমাকে দে। ইসাব তখন বলে, তাতে লাভ কী হবে, তুইও তো বাড়ি গিয়ে ভয় পাবি। তখন অমৃত তাকে বলে যে তাতে কি হয়েছে, আমার বাড়িতে তো মা আছে আমাকে বাঁচানোর জন্য, কিন্তু তোর বাড়িতে তো মা নেই। সাংঘাতিক একটা সত্য কথা, মা বাবার থেকে স্নেহপ্রবণ, এটা আমরা সবসময় জানি। বাবার মধ্যে যে বাহ্যিক কাঠিন্য থাকে, মায়ের মধ্যে সেই কাঠিন্য থাকে না। বাবার মধ্যে বাহ্যিক কাঠিন্য আমি কেন বলছি, সবসময় আমরা শুনি বাবাদের মন কঠিন, বাবাদের মন কড়া, মাদের মন নরম, মারা সন্তানকে যতটা ভালোবাসেন বাবা বাসেন না। মাদের মধ্যে যে নারীর টান, নারী ছেঁড়া টান, সেটা আলাদা, সবসময় আলাদা। কিন্তু বাবারা সন্তানকে ভালোবাসেন, এ কথাটা ভুল। বাবারা অত্যন্ত ভালোবাসে, কিন্তু বাবাকে কঠিন থাকতে হয়, কঠোর থাকতে হয়, কারণ বাইরের যে জগৎ সেটাকে বাবা যতটা চেনে, মা কিন্তু ততটা চেনে না। সেই কারণে মায়ের সংবেদনশীলতা বাবার সংবেদনশীলতা থেকে আলাদা হয়, কিন্তু বাবার যে সংবেদনশীল মন, তাকে আমরা বাইরে থেকে পড়তে পারি না। কিন্তু যাই হোক, এক্ষেত্রে বাবা যদি মারে আর একজন বাঁচানোর থাকবে না, এটাই কিন্তু ইসাব বুঝতে পেরেছিল। সাধারণভাবে আমাদের বাড়ি কী হয়, সব বাড়িতেই কী হয়, যখন বাবা বকাবকি করে মা বাঁচায়, মা বাবা বকাবকি করে বাবা বাঁচায়, দুজনে একসাথে বকা, একসাথে মারা, ঘটনাগুলো কিন্তু হয় না, আর এটা কখনো হওয়া উচিতও নয়। তা সেটা বুঝতে পেরেছিল ছোট্ট ইসাব, সে তখন জামা কাপড় বদলে নেয়। যাই হোক, এরপর তারা বাড়ি ফিরে যায়, এবং যখন বাড়ি ফিরে যাচ্ছে তখন ইসাবের বাবা তাদের ডাকে। তখন তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় যে কী হলো। আর ইতিমধ্যে তারা বাড়ি চলে যায়, ওই জামা পাল্টে বাড়ি চলে যায়। অমৃতের মা কিন্তু খুব একটা বকাবকি করে না, বরঞ্চ আমাদের জাস্ট সেলাই করে দেয়। এরপরে আবার তারা যখন মাঠের দিকে যাচ্ছে ঘুরতে, সেই সময় ওই বিভিন্ন উৎসব হয় দোলের দিনে, সেই সময় দেখা যায় সব ছেলেরা তাকে ঘিরে, একটি ছেলে মানে তাদের মধ্যে একটি ছেলে ওই জামা বদলানোর যে ঘটনাটা সেটা দেখে ফেলেছিল। তাকে বলে, কি রে তোরা জামা বদলেছিস? এই কথা শুনে তারা আরও ভয় পেয়ে যায় যে মা বাবা যদি জানতে পেরে যায়
সময় বিষয়টা, তখন তারা ছুটে চলে যাচ্ছিল, এবং যখন ছুটে চলে যাচ্ছিল তখন ইসাবের বাবা ডাক দেয় দুজনকে, এবং তখন তাদের আরও ভয় হয়। ইসাবের বাবা তাহলে সবটা বুঝে গেছে বোধহয়, সবটা জেনে গেছে, এবং ভয় ভয় তারা ইসাবের বাবার কাছে যায়। ইসাবের বাবা তখন চিৎকার করে ওই অমৃতের মাকে ডাকে, বাহালি বৌদি বাইরে এসো, তোমার এই ছেলেটাকে আমি নেব। তখন সে বলে যে আপনি তো একটা ছেলেকে নিয়ে পারছেন না দাদা। আচ্ছা, এক্ষেত্রে বলি বাহালি কিন্তু তার নাম নয়, বাহালি তার বাঙালি বৌদি থেকে শব্দটা এসেছে। আর ইসাবের বাবার নাম সম্ভবত একটা আছে হাসান ভাই, ইসাবের বাবার নাম হাসান ভাই, নামগুলো কিন্তু মাথায় রাখবে। যাই হোক, তিনি বলেন, কিন্তু তখন ইসাবের বাবা বলে না, আপনার ছেলের মন যে কত বড় সেটা আমি দেখেছি বলে ঘটনাটা সম্পূর্ণ বলে, এবং তিনি বলে মানে তিনি দেখেছেন যে গলির মধ্যে তারা কি করছিল, এবং এই কথাও বলে যে আমি যখন ইসাব বলছিল যে আমার বাড়িতে মা আছে, কত খাঁটি কথা সে বলেছে, মায়ের ভূমিকা যে কি সেটা ইসাব মানে ইসাবের বাবা যে হাসান ভাই সে উপলব্ধি করতে পারে। এতদিন তার স্ত্রীকে সে কাজ মানে ছাড়া সন্তানকে মানুষ করছে, সে বুঝতে পারছে যে কত বড় সত্য কথা অমৃত এই ছোট্ট বয়সে বলেছে, সেই জন্য সেই অমৃতকে জড়িয়ে ধরে। ব্যাপারটা শোনার জন্য আশেপাশের লোকজন জমা হয়ে গিয়েছিল, তারাও ব্যাপারটা শুনে তারা সকলে আনন্দ পায়, সকলে ওদের নিয়ে মজা করে। এবং সেই সময় কথাটা যখন একেবারে খবরটা চলে যায় ওই পাড়ার মোড়লের কাছে, সে তখন এসে 1 মিনিট দাঁড়াও, জাস্ট 1 মিনিট, হ্যাঁ, যখন খবরটা চলে যায় তখন খবরটা পেয়ে তিনিও খুশি হন এবং বলেন অমৃতের নাম অদল আর ইসাবের নাম বদল আজ থেকে। আর সব বাচ্চারা অদল বদল করে চিৎকার করতে থাকে। এখানে গল্পটা শেষ হয়। এই গল্পের মধ্যে গল্পকথক মানে গল্পকথক না, লেখক যে মেসেজ আমাদের দিতে চাইলেন, সাম্প্রদায়িকতা থেকে দূরে থাকার কথা বললেন। তিনি বললেন আমরা ধর্মে যাই হোক না কেন, আমাদের প্রত্যেক মানুষের মধ্যে প্রচুর মিল থাকে এবং সামান্য কিছু অমিল হয়তো থাকে, কিন্তু ভালোবাসার বন্ধন কিন্তু কোনো ধর্ম মানে না, কোনো জাতি মানে না। সেই কারণে অমৃত আর ইসাবের মধ্যে এই সাংঘাতিক বন্ধুত্বটা হয়েছিল। আর আমাদের প্রত্যেক মানুষের মধ্যে একটা মানবতার মন থাকা উচিত, যেটা অমৃতের মধ্যে ছিল, পরবর্তীকালে ইসাবের বাবা অনুভব করেছে, সেটা আমরা বুঝতে পেরেছি। এই মনটাও কিন্তু সমস্ত মানুষের মধ্যে থাকা উচিত, এবং গ্রামের সবার মধ্যে কিন্তু সেই মনটা একসময় তৈরি হলো, কারণ সবাই ব্যাপারটা মেনে নিল। এবং আমরা দেখলাম যে গ্রামের যে প্রধান, সেও কিন্তু অদল বদল নামকরণ করেছে। এটাই এই গল্পের মূল মেসেজ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর। এখানে আমরা ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলোর কথা বলবো। হোলির দিনের পড়ন্ত বিকেল, হোলির দিনের পড়ন্ত বিকেলে কি ঘটনা ঘটেছিল সেটা এখানে ইম্পর্টেন্ট। এখানে দেখো, দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের, সরি এখানে অতটা লাইন কিন্তু তোমাদের আসবে না, ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ছেড়ে দেওয়া হতে পারে, কি বলল, ওদের বলতে কাদের বোঝানো হয়েছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর তারপর লড়ে যা তোরা বেশ মজা হবে, শুধু এইটুকু তুলে প্রশ্ন আসতে পারে, কে কাকে কখন বলেছে, বিষয়টা কি। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছে, অমৃতকে কিভাবে তার বাবা মাকে জ্বালিয়েছে, এখান থেকে প্রশ্ন হতে পারে। তুইও সেরকম মার খেতে রাজি আছিস, কে কখন কাকে কথা বলেছে, কেন মার খাওয়ার প্রসঙ্গ এসেছে, মনে আছে তো সেই যে অমৃত যখন জামার বায়না করছিল তার মা বলেছিল। তারপর একটা লাইনে আমরা আসছি, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। কে হাল ছাড়বে না? অমৃত হাল ছাড়বে না, জামাটা তাকে পেতেই হবে, সেই জেদ। আচ্ছা, এসো আমরা কুস্তি লড়ি, কে কাকে এই কথা বলেছিল, সেই কুস্তির ফলাফল কি হয়েছিল। তামাশা করে হলেও ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। তামাশা শব্দের অর্থ কি, তামাশা শব্দের অর্থ মজা, ব্যাপারটা কিভাবে ঘোরালো হয়ে পড়েছে সেটাও প্রশ্ন আসতে পারে। তামাশা কে করেছিল? ওই কালিয়া বা আর কিছু ছেলে একসাথে মিলে করেছিল। আচ্ছা, এরপরে তোর জামা খুলে আমারটা পর, কে কাকে কখন কথা বলেছে, কেন পড়তে বলেছে, পড়ার পর কি ঘটনা ঘটেছে। আচ্ছা, শিগগিরই কর্ণায়ত কেউ দেখে ফেলবে, কে কাকে বলছে, কখন বলছে, কি দেখে ফেলবে, এভাবে প্রশ্ন আসতে পারে। ইসাব তবু ইতস্তত করছে, কি বিষয় ইসাব ইতস্তত করছিল, মানে জামাটা পড়তে ইতস্তত করছিল, তার ভয় করছিল, কারণ সেও তো অমৃতকে ভালোবাসে, এই জন্য ভয় করছিল। অমৃত যতই তার কথা বলুক, তার মা আছে, তবুও তার মনের মধ্যে একটা সংশয় ছিল। তারপর একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল, কোন ছেলে কাদের জামা বদলানো দেখেছিল, কি ঘটনা ঘটেছিল। শুধু ভালোবাসার ভান উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। এই ভালোবাসার ভান কে করছিল? আসলে কেউ করছিল না। যখন ইসাব আর অমৃতকে ডাকে একেবারে নরম গলার স্বর দিয়ে ইসাবের বাবা,
তখন অমৃতার ঋষাবের মধ্যে এই ধারণাটা এসেছিল যে সবটা জেনে গিয়ে আমাদের ভালোবাসার ভান করে ডাকছে, কাছে ডাকছে, তারপরেই বকুনিটা হবে। আর বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি কে, বাহালি শব্দের অর্থ কী, আর কেন সেই কথা বলেছে, তার বাহালি বৌদিকে উত্তর দিয়েছেন, সব নানান রকম প্রশ্ন হতে পারে। আচ্ছা, কি খাঁটি কথা, কে কাকে কথা বলেছে, খাঁটি কথাটা কী ছিল, ব্যাখ্যা করো, বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। আচ্ছা, এখানেই আমরা শেষ করছি। আর শেষে একটা লাইন যেখানে আছে অমৃত ঋষাব অদল অদল বদল, এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো, মানে আকাশ বাতাস সমস্তটা মুখরিত হয়ে উঠলো, প্রকৃতিও যেন খুশি হয়ে গেছে এই ঘটনায়। এই হচ্ছে গল্পের বিষয়বস্তু, সমস্ত লাইন। আশা করি তোমাদের এক্সামে কোথাও কোনো সমস্যা হবে না, খুব ভালো এক্সাম তোমরা দিয়ে আসবে। আর এক্সামের আগে আরও তোমাদের ভিডিও তোমাদের সামনে আনার জন্য আমি চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। আর আপাতত নিজেদের সমস্ত বিষয় নিয়ে সমৃদ্ধ করো। আর আমাদের গল্পগুচ্ছের ওয়ান শট ভিডিও, তারপরে গ্রামারের ওয়ান শট ভিডিও এবং পোয়েমের যে ওয়ান শট ভিডিও, সবটাই কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। চাইলে সেগুলো ভালো করে দেখে তোমাদের নিজেদের প্রস্তুত করে নিতে পারো। তাহলে চলো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন করে ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।